হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টার আছে 4.6 জল, সেই চ্যাপ্টারটার প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো দেখো যেটা প্রথম প্রশ্ন, যে জলের কোন ধর্মগুলি অন্যান্য তরল থেকে আলাদা হবে। তো সেটা এক নম্বরটা হয়ে যাচ্ছে উচ্চ আপেক্ষিক তাপ, উচ্চ স্ফুটনাঙ্ক, দ্রাবক ধর্ম, আর হচ্ছে কৌশিক ক্রিয়া। এই যে এই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম, এগুলো হচ্ছে তরল জলের অন্যান্য তরল থেকে একটু আলাদা হয়। ঠিক আছে, দুই নম্বরটা কি দেখো, যে কৌশিক ক্রিয়া কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে খুব সরু নল দিয়ে অভিকর্ষের বিরুদ্ধে কোনো তরলের গমনকে হচ্ছে কৌশিক ক্রিয়া বলে। মানে নিচ থেকে যে উপরে যদি জলটা অটোমেটিক, ঠিক আছে, উঠে, তো সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কৌশিক ক্রিয়া। তো এটা হচ্ছে গাছের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন, যে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 4°C বা 277 K উষ্ণতায় আর কি। এই উষ্ণতায় জলের ঘনত্ব বেশি। যে কোনো স্বাভাবিক দেখো যে জলের ঘনত্ব বেশি হবে আর বরফের ঘনত্বটা একটু কম হবে। এবার দেখো যেটা 4 নম্বরের প্রশ্ন, যে বহু আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয় কেন। এটার অ্যান্সারটা হচ্ছে যে জলের পরাবর্তী দিক ধ্রুবকের মান অত্যন্ত বেশি, যেটা হচ্ছে অ্যাপ্রক্স 78.39, তাই এই জন্য হচ্ছে বহু আয়নীয় যৌগগুলো যে আছে সেগুলো হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। এবার দেখো যেটা 5 নম্বরের প্রশ্ন, যে জলকে সর্বজনীন দ্রাবক বা বহুমুখী দ্রাবক বলে কেন। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে স্বাভাবিক বায়ুচাপে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত জল তরল অবস্থায় থাকে। ঠিক আছে, এই কারণে দ্রাবক হিসেবে জল সবথেকে বেশি ব্যবহৃত হয়, তাই হচ্ছে জলকে সর্বজনীন বা বহুমুখী দ্রাবক বলা হয়। এবার দেখো যেটা 6 নম্বরের প্রশ্ন, যে পানীয় জলে কী কী গুণ থাকা দরকার। তো পানীয় জল বেসিক্যালি যে জলটা আমরা পান করি, তো এই জলে কী কী গুণ থাকা দরকার। তো অনেক কিছু গুণ থাকা দরকার। তো কয়েকটা গুণ দেখো লেখা আছে, যে তো পানীয় জল সম্পূর্ণ জীবাণু ও ব্যাকটেরিয়া মুক্ত হতে হবে। 2 নম্বরটা দেখো, যে পানীয় জলে কোনো বিষাক্ত ভারী ধাতব যৌগ বা লবণ থাকবে না। পানীয় জলে দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন, এর মান 4 ppm থেকে 6 ppm হয়। 4 নম্বরটা দেখো, যে পানীয় জলে পিএইচের মাত্রা সঠিক থাকা প্রয়োজন। পানীয় জলে পিএইচের মান 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে। এবার দেখো যেটা 5 নম্বর পয়েন্টে আছে, যে পানীয় জলে দ্রাব্য নাইট্রেট বা অ্যামোনিয়া থাকবে না। তো পানীয় জলের অনেক কিছু গুণ থাকা দরকার, বোঝা গেল। ঠিক আছে, এবার দেখো যেটা 7 নম্বরের প্রশ্ন, যে নাইট্রেটযুক্ত জল পান করলে শিশুদের কী রোগ হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ব্লু বেবি সিনড্রোম রোগ। তো এবার দেখো যেটা 8 নম্বরের প্রশ্ন, যে পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ নির্দেশিত মান কত। মানে WHO-র মতে পানীয় জলে কতটা আর্সেনিক থাকলে সেই জলটা পান করা যায়। ওর বেশি থাকলে কিন্তু ওই জলটা আর পান করা যায় না, মানে ক্ষতি হতে পারে। তো দেখো এটা অ্যান্সারটা দেওয়া আছে 0.05 ppm, যেটাকে ppm এটা ইকুয়ালসটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, তারপরে দেখো যে 9 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, যে পানীয় জলে ক্ষতিকর রোগ জীবাণু আছে কিনা তা কোন পরীক্ষার সাহায্যে জানা যায়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোলিফর্ম কাউন্ট পরীক্ষার সাহায্যে। এখানে স্পেশাল নোট করা আছে যে পানীয় জলে কোলিফর্ম কাউন্ট সংখ্যার মান হচ্ছে 0 থেকে 50-এর মধ্যে থাকতে হবে। 10 নম্বরের প্রশ্নটা দেখো, যে জলকে কিভাবে জীবাণুমুক্ত করা যায়। তো এটা 1 নম্বর পদ্ধতি হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতি। ক্লোরিনেশন পদ্ধতিটা কি দেখো, যে জলে ক্লোরিন বা ব্লিচিং পাউডার বা হাইপোক্লোরাইড লবণ মেশাতে হবে। 2 নম্বরটা হচ্ছে অতিবেগুনি রশ্মি পাঠিয়ে। আর 3 নম্বরটা হচ্ছে স্ফুটন, মানে জলকে 5 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। তো এবার দেখো যে ওই চ্যাপ্টারেরই টপিকটা হচ্ছে ক্ষরজল ও মৃদু জল। তো প্রশ্ন হচ্ছে যে মৃদু জল কি। এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে জলে সাবান দ্রবীভূত হয়ে সহজেই ফেনা উৎপন্ন করে সেই জলকে হচ্ছে মৃদু জল বলে। উদাহরণ হিসেবে পাতিত জল, বৃষ্টির জল। এবার ক্ষরজল কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে জলে সাবান দ্রবীভূত হয়ে সহজে ফেনা উৎপন্ন করে না সেই জলকে হচ্ছে ক্ষরজল বলে। এবার যেটা 13 নম্বরের প্রশ্ন আছে, এটা ইম্পর্টেন্ট, যে জলের ক্ষরতার কারণ কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে জলে ক্যালসিয়াম Ca2+ আয়ন, Mg2+, Fe2+ বা Fe3+ আয়ন উপস্থিত থাকলে জল হচ্ছে ক্ষর হয়ে যাবে। তো এবার দেখো যেটা 14 নম্বরের প্রশ্ন, যে সাবানে কোন কোন জৈব অ্যাসিড থাকে। তো এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড ইত্যাদি। 15 নম্বরের প্রশ্নটা দেখো, যে জলের ক্ষরতা দূরীকরণের পদ্ধতিগুলো কী কী। তো জলের ক্ষরতা যে আছে এটা দূর করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে স্ফুটন পদ্ধতি আর একটা হচ্ছে আয়ন বিনিময় পদ্ধতি। এবার আয়ন বিনিময় যে পদ্ধতি আছে এটার আবার দুটো ভাগ, একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে আর একটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে।
16 নম্বর প্রশ্নটা দেখো যে রেজিনের পুনরুদ্ধার কীভাবে করা হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে মাঝারি গাঢ়তের H2SO4 বা HCl দ্রবণ যোগ করে হচ্ছে পুনরুদ্ধার করা হবে। আর যেটা অ্যানায়ন বিনিময়কারী রেজিন আছে সেটা হচ্ছে মাঝারি গাঢ়তের সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে এটাকে অ্যাসিড মিশিয়ে ঠিক করতে হবে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনটাকে, আর অ্যানায়ন বিনিময়কারী রেজিনটাকে হচ্ছে ক্ষার মিশায় NaOH এ জলীয় দ্রবণ যোগ করে পুনরুদ্ধার করা হয়। এবার দেখো যেটা 17 নম্বরের প্রশ্ন যে আয়নমুক্ত জল বা খনিজ মুক্ত জল কি। আয়নমুক্ত মানে বোঝা যাচ্ছে যে জলে H+ আর OH, জলের যেটা আর কি নিজস্ব সংকেত H2O, মানে H+ আর OH- আয়ন ছাড়া। দেখো তো আমি কি বলছি যে জলে সামান্য পরিমাণ H+ আয়ন ও OH- আয়ন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে না, সেই জলকে হচ্ছে আয়নমুক্ত জল বলে। এটা আসে পরীক্ষায় যে আয়নমুক্ত জল কি। তারপরে 18 নম্বরের প্রশ্নটা দেখো যে আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে পার্থক্য লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বিশুদ্ধ। আয়নমুক্ত জলটা যে আছে, ঠিক আছে, এটা পাতিত জলের মতো বিশুদ্ধ নয়, মানে এটা অতটা বিশুদ্ধ নয়, কিন্তু পাতিত জলটা হচ্ছে বিশুদ্ধ। ব্যবহার, আয়নমুক্ত জলটা যেহেতু বিশুদ্ধ নয়, এটা ওষুধ শিল্পে ব্যবহার করা হয় না, আর এটা হচ্ছে ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। তারপরটা আছে দেখো তড়িৎ পরিবাহিতা। আয়নমুক্ত জল হচ্ছে খুব বেশি হয়, আর পাতিত জলে একটু কম তড়িৎ পরিবাহিতা লক্ষ্য করা যাবে। তো এবার দেখো যেটা 19 নম্বরের প্রশ্ন যে জল দূষণের কারণগুলি লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ডিটারজেন্ট দ্বারা জল দূষণ হয়, কীটনাশক পদার্থ দ্বারা জল দূষণ হবে, রাসায়নিক সার দ্বারা হচ্ছে জল দূষণ হবে। 20 নম্বরের প্রশ্নটা দেখো যে ক্লোরিন ঘটিত জৈব কীটনাশকের উদাহরণ, মানে ক্লোরিন থাকবে কীটনাশকগুলোর মধ্যে, সেটা হচ্ছে DDT, গ্যামাক্সিন, অ্যালট্রিন, ক্লোরোডেন ইত্যাদি। এবার 21 নম্বরের প্রশ্নটা যে ফসফেট ঘটিত জৈব কীটনাশকের উদাহরণ। এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ম্যালাথিয়ন, প্যারাথিয়ন, ডায়াজিনল ইত্যাদি। 22 নম্বরের প্রশ্নটা দেখো যে ইউট্রোফিকেশন বা অতি পুষ্টিকতা কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে জলাশয়ে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলে হচ্ছে অজৈব পরিপোষকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াকে হচ্ছে ইউট্রোফিকেশন বলে। মানে জলাশয়ে যদি আমরা ডিটারজেন্ট, সাবান এছাড়াও ফসফেট জাতীয় সার বেশি পরিমাণে মিশিয়ে দিই, তাহলে হচ্ছে অজৈব পরিপোষকের পরিমাণটা বেড়ে যাবে। এটাকে হচ্ছে ইউট্রোফিকেশন বলে। এবার দেখো যে আছে 23 নম্বরের প্রশ্ন যে শৈবাল ব্লুম কি। তো এটা হচ্ছে জল দূষণের ফলে শৈবালের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়, ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেন দেওয়া আছে, ফলে শৈবালের পচন ঘটে এবং জলটা আর কি দূষিত হবে, একে হচ্ছে শৈবাল ব্লুম বলে। এবার দেখো যেটা 24 নম্বরের প্রশ্ন আছে যে আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ হতে পারে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মানে আর্সেনিক দূষণ থেকে কি কি রোগ ছড়ায়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো যে একটা হতে পারে ব্ল্যাক ফুট ডিজিজ, যেটা হাত পায়ে কালো কালো ছোপ, আর একটা আছে ডার্মাটাইটিস, ত্বক ফুলে যাবে ও প্রচণ্ড জ্বালার সৃষ্টি হবে, আর একটা হচ্ছে ক্যারাটোসিস, মানে শরীরের চামড়া খসখসে হয়ে যায় এই রোগটা হলে, ঠিক আছে। এবার 25 নম্বরের প্রশ্ন দেখো যে জলে ফ্লুরাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কত। সেটা হচ্ছে 1.5 মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটার জলে খুব বেশি আর কি 1.5 mg ফ্লুরাইড থাকতে পারে, ওর বেশি থাকলে কিন্তু ওটা ক্ষতি করবে। 26 নম্বরের প্রশ্নটা দেখো যে জলে ফ্লুরাইড দূষণে কী কী রোগ হতে পারে। তো একটা হচ্ছে ফ্লুরোসিস, যেটা দাঁতে হলুদ ছোপ, দাঁতে গর্ত হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে নকনি সিনড্রোম। নকনি সিনড্রোমটা কি, দেখো যে পায়ের হাড় বেঁকে যাওয়া। তো ফ্লুরাইডযুক্ত জল দীর্ঘদিন ধরে পান করলে আর কি পায়ের যে হাড়গুলো আছে সেগুলো বেঁকে যায়, এটাকে বলা হচ্ছে নকনি সিনড্রোম। তো এবার দেখো যেটা 27 নম্বরের প্রশ্ন আছে যে আর্সেনিকোসিস কি। তো এটা হচ্ছে রক্তে প্রতি লিটারে 60 মাইক্রো, ঠিক আছে, মাইক্রোগ্রামের বেশি আর্সেনিক থাকলে আর্সেনিকোসিস রোগ হয়। আর রক্তটার মধ্যে যদি আবার আর্সেনিক পাওয়া যায় তাহলে হচ্ছে আর্সেনিকোসিস রোগটা হবে, ঠিক আছে। এবার যেটা 28 নম্বরের প্রশ্ন যে ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যেটা ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আছে, এটার সাধারণ সংকেত হিসেবে লেখা হয় RSO3H বা RCOOH, ঠিক আছে। আর যেটা অ্যানায়ন বিনিময়কারী রেজিন হচ্ছে সেটার সংকেত হচ্ছে অ্যামিনো, এটাকে বলা হয় RNS2, মানে এই সংকেত আকারে হচ্ছে লেখা হয়, ঠিক আছে।
তো এইভাবে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।